রাত যখন নীরবতার চাদরে মোড়া, ঠিক তখনই ইতিহাসের পাতায় গর্জে ওঠে এক অমোঘ বজ্রধ্বনি। ইসরায়েলের দখলকৃত আল নাকাবের অন্ধকার চিরে নেভাতিম ঘাঁটির বুক বিদীর্ণ করে হানা দেয় ইয়েমেনি হুথিদের অগ্নিবলয়। এ যেন যুদ্ধের গান, যেখানে প্রতিটি শব্দই বিস্ফোরণের মতো, প্রতিশোধের প্রতিজ্ঞা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ নিশ্চিত করেছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। আরও বিস্ময়ের কথা, এই হামলা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের আকাশে গর্জন তুলেছে। কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দ্বিতীয়বার দখলদারদের শক্ত ঘাঁটিকে কাঁপিয়ে দিয়েছে ইয়েমেনের আক্রমণ। গাজা যখন বিধ্বস্ত, তখন ইয়েমেনের পাহাড় থেকে প্রতিধ্বনিত হয় সহযোদ্ধার অঙ্গীকার। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে নেভাতিম বিমান ঘাঁটিতে সফল সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানালেন, এই অভিযানে ব্যবহার করা হয়েছে ইয়েমেনের নিজস্ব তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছিল নিখুঁত আঘাত, সম্ভাবনার সীমা ভেঙে বিজয়ের পতাকা ওড়ানোর এক গর্বিত মুহূর্ত। বিবৃতিতে সারি স্পষ্ট উচ্চারণে বলেন, আমরা মার্কিন আগ্রাসনের মুখোমুখি হব, আমাদের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা কখনো থামবে না। তিনি ঘোষণা করেন, গাজার উপর আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা এবং সহায়তার অভিযান চলবে অবিরাম। কিন্তু এ তো কেবল শুরু। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আঘাত হানে ওয়াইএএফ। শনিবারে নেভাতিম বিমান ঘাঁটিতে নিক্ষিপ্ত হয়েছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যর্থ হয় প্রতিরোধে, যেন পরাজয়। দখলদার বাহিনীর দুর্গে ফাটল ধরিয়ে দিল ইয়েমেনের বাহারি দুর্জয় সন্তানরা। রবিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করল, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্রতায় সক্রিয় করা হয় বিমান হামলার সাইরেন। মৃত সাগর ও দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া। ইসরায়েলি মিডিয়া জনসাধারণের মধ্যে উদ্বেগের ঢেউ লক্ষ্য করে জানায়, এই হামলার মাত্রা ক্রমেই বাড়ছে, যেন হুথিদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ইয়েমেন পিছপা হয়নি। মার্কিন আগ্রাসন অব্যাহত ইয়েমেনের মাটিতে, কিন্তু হুথিরা, ইতিহাসের অবিস্মরণীয় সৈনিকেরা, মাথা নত করেনি। লোহিত ও আরব সাগরের তরঙ্গে ভেসে বেড়াচ্ছে তাদের দৃপ্ত সংকল্প। দখলকৃত অঞ্চলের গভীরে চালানো হচ্ছে একের পর এক শানিত অভিযান। গাজার জন্য, গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইয়েমেন তাদের সামরিক অভিযানকে টেকসই এবং নিরলস করে তুলেছে। তাদের প্রতিশ্রুতি স্পষ্ট, যতক্ষণ না দখলদারিত্বের শিকল ভাঙে, যতক্ষণ না অবরোধের মেঘ সরে যায়, ইসরায়েল এবং তার মার্কিন সমর্থকরা টের পাবে ইয়েমেনের পাহাড়ি যোদ্ধাদের ক্রোধ। এ যেন সময়ের ক্রমে লেখা এক নতুন উপাখ্যান, যেখানে নিপীড়িতরাই ঘুরে দাঁড়ায় আর নেভাতিমের ধোঁয়ায় ঘ্রাণে মিশে যায় ইয়েমেনের অবিচল বীরত্বের চিরন্তন ঘোষণা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে। তাদের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে। ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে না, তারা ইসরায়েলি আগ্রাসনের সমর্থনকারী মার্কিন ড্রোন এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বড় আক্রমণ, ইসরায়েলি ঘাঁটি ও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মাত্র একদিনে 4টে বড় সামরিক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। ড্রোন হামলার বিস্তারিত। ইয়েমেনি বাহিনী 2টি ড্রোন দিয়ে ইসরায়েলের 2টি জায়গায় একসাথে হামলা চালায়। প্রথম ড্রোনটি ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে। দ্বিতীয় ড্রোনটি দখলকৃত আসকালান শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করে হামলা। ইয়েমেনি বাহিনী আরও কয়েকটি ড্রোন ব্যবহার করে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে তারা মার্কিন বিমানবাহী বাহক ইউএসএস ট্রুম্যানকে টার্গেট করেছিল। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমেরিকা প্রতিদিন যে আক্রমণ চালাচ্ছে তার জবাবেই এই হামলা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার সকালে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
ইয়েমেন দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। তবে ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। মার্কিন ড্রোন ধ্বংস। গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মোট মূল্য প্রায় $200 মিলিয়ন বা $200 কোটি। গত সপ্তাহেই তারা 3টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন মূলত আক্রমণ বা নজরদারির কাজে ব্যবহার হতো। প্রতিটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন এবং এগুলো 40,000 ফুট বা 12,100 মিটার উচ্চতায় উঠতে পারে। ইয়েমেনি বাহিনী বলেছে যতদিন গাজায় ইসরায়েলি আক্রমণ ও অবরোধ চলবে ততদিন তারা এমন হামলা চালিয়ে যাবে। তারা তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো করবে। ইয়েমেনি সেনাবাহিনী ইতিমধ্যে লোহিত সাগর ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল আমেরিকান লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যা যখন তীব্র হচ্ছে, ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইসরায়েলে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা এবং বিশ্বকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে তাকাতে বাধ্য করা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গেরিলারা ইসরায়েলে বড় হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। সেই সময় থেকে ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনিদের মুক্তির লড়াইয়ে আমরা পূর্ণ সমর্থন দেব। ইসরায়েলি হামলা যতদিন চলবে, আমাদের সামরিক জবাবও ততদিন চলবে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরও কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে, হুথিরা সতর্ক করে দিয়েছে। এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন, আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরও দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে, ততই তারা ফিরে আসছে আরও কঠোরভাবে। চুক্তি না হলে আমেরিকা ইরানের ওপর হামলার নেতৃত্ব দেবে, ট্রাম্পের হুঁশিয়ারি। টাইম ম্যাগাজিনের সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি তার আলোচকরা তেহরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারেন, তাহলে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নেতৃত্ব দিতে পারে। টাইম ম্যাগাজিনকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমি এই জোটের নেতৃত্ব দেব। ট্রাম্প আরও জানান, তিনি মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সম্মুখীন হতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন যে এতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা হবে না, বরং হামলার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিজের থেকেই অংশ নেবে। তিনি বলেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি আমাকে টেনে আনবেন, যেমন আমি অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ি। না, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমি খুব স্বেচ্ছায় ঢুকতে পারি। তবে ট্রাম্প তার আত্মবিশ্বাসও প্রকাশ করেন। তিনি টাইম ম্যাগাজিনকে বলেন, তিনি বিশ্বাস করেন যে তিনি ইরানের সাথে একটি চুক্তি করতে পারবেন। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা ইরানের সাথে একটি চুক্তি করতে যাচ্ছি, অন্য কেউ তা করতে পারে না। সাক্ষাৎকারের আরও একটি অংশে ট্রাম্প গাজার বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আগের প্রশাসনের ইরান নীতিকে দায়ী করেন। তিনি বলেন, ট্রাম্পের অধীনে ইরান ভেঙে পড়েছিল। তারা হামাসকে বলেছিল, আমরা কোনো অর্থ দিচ্ছি না। ট্রাম্প আরও বলেন, আমি বাইডেন প্রশাসনকে দোষ দিচ্ছি, কারণ তারা চুক্তি না করেই ইরানকে আবার খেলায় ফিরে আসতে দিয়েছিল। তিনি অভিযোগ করেন, বাইডেন এসেছিলেন এবং তিনি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। তিনি চীন এবং অন্য সকলকে সমস্ত তেল কিনতে দিয়েছিলেন। ইরান 4 বছরের মধ্যে $300 বিলিয়ন অর্থায়ন করেছিল। তারা আবার সন্ত্রাসবাদে অর্থায়ন শুরু করেছিল, যার মধ্যে হামাসও ছিল। তবে আমার অধীনে ইরানের কোনো অর্থ ছিল না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয় কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দির বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা যে রেড লাইন নির্ধারণ করে দিয়েছেন তা হচ্ছে আলোচনার ভিত্তি। তিনি আরও বলেন, আমরা পরমাণু বোমা তৈরি করব না। আমেরিকা যেমন এ ধরনের গ্যারান্টি চায়, তেমনি আমরাও এই গ্যারান্টি চাই যে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে, যার ফলে ইরানের অর্থনীতির জন্য একটি ভালো পরিবেশ তৈরি হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি কি এবং আমেরিকা কি চায়? রিপোর্ট বিবিসির। 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে করা আগের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন। আবারও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ইরান খুবই রাগান্বিত হয়। যদি নতুন আলোচনা ব্যর্থ হয়, তাহলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানকে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেওয়া হচ্ছে না? ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তারা জোর দিয়ে বলছে, তারা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে না। কিন্তু অনেক দেশ এবং বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির নজরদারি করে এমন সংস্থা যেমন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এই কথা বিশ্বাস করছে না। 2002 সালে জানা যায় ইরানের কিছু গোপন পারমাণবিক স্থাপনা আছে। তখন থেকে সন্দেহ শুরু হয়, ইরান আসলে কি করতে চাইছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT লঙ্ঘন করেছে। এই চুক্তিতে ইরান সহ প্রায় সব দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী দেশগুলো চিকিৎসা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়েছে? যখন যুক্তরাষ্ট্র 2018 সালে JCPOA জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে যায়, তখন ইরান তার প্রতিশোধ হিসেবে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হাজার হাজার উন্নত মানের সেন্ট্রিফিউজ বসিয়েছে, যা JCPOA অনুযায়ী নিষিদ্ধ ছিল।
পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত বিশুদ্ধ করতে হয়। জেসিপিওএ অনুযায়ী ইরান কেবলমাত্র 300 কেজি ইউরেনিয়াম রাখতে পারত, যার বিশুদ্ধতা এমন মাত্রায় হতো যে তা কেবল শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারত, বোমা বানাতে নয়। কিন্তু 2025 সালের মার্চে আইএইএ জানায় ইরানের কাছে 275 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয়েছে। ইরান যদি এটি আরও বিশুদ্ধ করে তাহলে তা দিয়ে প্রায় 6টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আমেরিকান কর্মকর্তারা বলছেন ইরান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়াম তৈরি করতে পারে। তবে পুরো একটি পারমাণবিক অস্ত্র বানাতে ইরানের 1 বছর থেকে 18 মাস সময় লাগতে পারে। কেউ কেউ বলছেন 6 মাস বা তারও কম সময়ে একটি প্রাথমিক অস্ত্র বানানো সম্ভব। ট্রাম্প কেন চুক্তি থেকে সরে এসেছিলেন? 2010 সাল থেকে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, কারণ সন্দেহ করা হচ্ছিল যে ইরান বোমা বানানোর জন্য এই কর্মসূচি ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রি করতে পারেনি এবং তাদের প্রায় $100 বিলিয়ন বৈদেশিক সম্পদ আটকে দেওয়া হয়েছে। এর ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে এবং মুদ্রার মান খুব কমে যায়, এতে দ্রব্যমূল্যও বেড়ে যায়। 2015 সালে ইরান ও 6টি বিশ্ব শক্তি আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং যুক্তরাজ্য দীর্ঘ আলোচনার পর জেসিপিওএ চুক্তি করে। এই চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয় এবং এইইএকে তাদের সব পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়। বিনিময়ে বিশ্ব শক্তিগুলো ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। চুক্তিটি 15 বছর পর্যন্ত চলার কথা ছিল, যার পরে নিষেধাজ্ঞাগুলো শেষ হয়ে যেত। কিন্তু ট্রাম্প যখন 2018 সালে প্রেসিডেন্ট হন, তখন তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। তিনি বলেন এটি একটি খারাপ চুক্তি কারণ এটি স্থায়ী নয় এবং এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। তিনি ইরানকে একটি নতুন এবং আরও শক্তিশালী চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন এবং তাই সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে আবার নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররা খুশি হয়েছিল, কারণ তারা শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল। ইসরায়েল অভিযোগ করে ইরান এখনও গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং সতর্ক করে দেয় যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। আমেরিকা ও ইসরায়েল এখন কি চায়? ট্রাম্প যখন বলেন যে তিনি আবার আলোচনায় বসতে চান, তখন তা ইসরায়েলকে অবাক করে। তিনি আগে থেকেই বলছিলেন তিনি জেসিপিওএ এর চেয়ে ভালো একটি চুক্তি করবেন, যদিও এখন পর্যন্ত ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি হননি। ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছিলেন ইরান যদি চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ বলেছেন ট্রাম্প চান ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অস্ত্র বানানো এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যদিও ট্রাম্প বলেছেন আলোচনায় সরাসরি বসবেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ওমানে এই আলোচনা পরোক্ষ হবে। তিনি বলেন ইরান আলোচনায় বসতে রাজি, কিন্তু ট্রাম্পকে প্রথমে স্বীকার করতে হবে যে কোনো ধরনের সামরিক হুমকি থাকবে না। ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হলো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করবে। তিনি বলেন এর অর্থ হলো আমরা আমেরিকার নেতৃত্বে ভিতরে ঢুকে পড়ব, সব স্থাপনাগুলো ধ্বংস করব এবং সরঞ্জাম ভেঙে ফেলব। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ট্রাম্প হয়তো সম্পূর্ণ আত্মসমর্পণের বদলে ইরানের সঙ্গে একটা মাঝামাঝি চুক্তি করে ফেলবে, যেটা তিনি নিজের সাফল্য হিসেবে দেখাতে পারেন। ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি, দেশটির পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার করেনি। তাদের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটা ইসরায়েলের জন্য বড় হুমকি হবে, কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে হামলা করতে পারে? আমেরিকা ও ইসরায়েল দুটো দেশেই সামরিক সক্ষমতা আছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা ফেলতে সক্ষম, কিন্তু এই রকম অভিযান খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল অনিশ্চিত। ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে বানানো হয়েছে, তাই সেগুলোতে পৌঁছাতে গেলে খুব শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা দরকার। আমেরিকার কাছে এমন বোমা আছে, কিন্তু ইসরায়েলের আছে কিনা তা স্পষ্ট নয়। ইরান অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া জানাবে, এতে আমেরিকার ঘাঁটি কিংবা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। এই ধরনের হামলার জন্য আমেরিকাকে উপসাগর অঞ্চলে থাকা ঘাঁটি ও বিমানবাহী জাহাজ ব্যবহার করতে হতে পারে। তবে কাতার সহ কিছু দেশ যেখানে বড় মার্কিন ঘাঁটি আছে, তারা হয়তো প্রতিশোধের ভয়ে এই হামলায় সহযোগিতা করতে রাজি নাও হতে পারে।
আবার ছকে ঘুঁটে পড়ে নতুনভাবে এ যেন এক কূটনৈতিক ভূমিকম্প। 21 এপ্রিল 2025 ভ্লাদিমির পুতিন একটি কলম তুলে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তেই পাল্টে গেল বিশ্বশক্তির হিসাব। ট্রাম্প হতবাক, নেতানিয়াহু নিঃশব্দ, আর ইরান যেন গর্বের হাসি লুকোতে পারছে না। পুতিনের সেই কলমের আঁচড়ে জন্ম নিল এক ঐতিহাসিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব। রাশিয়া ও ইরান এখন আর শুধু প্রতিবেশী নয়, তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র। এই চুক্তি শুধু একটি কাগজ নয়, এটি হলো শক্তির ঘোষণা, প্রতিরোধের কাব্য, প্রভাব বিস্তারের এক বিশাল পদক্ষেপ। চুক্তিটি প্রথমে জানুয়ারিতে স্বাক্ষরিত হয়, কিন্তু 21 এপ্রিল পুতিন যখন এটি আইনে পরিণত করলেন, তখন তা হয়ে উঠল এক জ্বলন্ত বার্তা। ওয়াশিংটন শোনো, তেল আবিব প্রস্তুত হও। এই চুক্তির ভাষা শান্ত, কিন্তু এর প্রভাব ঝড় তুলছে। তেহরান ও মস্কো সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি থেকে সামরিক কৌশল সব খাত একে অপরের হাত ধরে হাঁটবে। তারা জানে শত্রু এক, হুমকি এক, প্রতিরোধ এক। তবে লক্ষণীয়, এই চুক্তিতে নেই কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা। ইরান আক্রমণের শিকার হলে রাশিয়া বাধ্য নয় তাকে বাঁচাতে, কিন্তু তার মানে কি সম্পর্ক দুর্বল? মোটেও না। এর মধ্যে রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল পাল্টে দিতে পারে। চুক্তির কেন্দ্রবিন্দু হলো একটি সামরিক কর্মী গোষ্ঠীর গঠন, যাদের কাজ হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন। এই কর্মসূচির আওতায় থাকবে সামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিদের বিনিময়, জ্ঞান ও কৌশল আদান প্রদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি। রাশিয়ান ও ইরানি নৌবাহিনীর বন্দর সফর, দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে। যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঐক্য গড়ে তোলা, ক্যাডেট ও প্রশিক্ষকদের বিনিময়, ভবিষ্যতের সৈনিকদের একই ধাঁচে গড়া, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে একত্র অবস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শক্তি শুধু বন্দুক নয়, সম্পর্কেরও। সমুদ্রে যৌথ উদ্ধার ও জলদস্যুতা প্রতিরোধ অভিযান, একসাথে রক্ষা করবে নৌপথ। এ যেন শুধু সামরিক সম্পর্ক নয়, একে বলা যায় আত্মিক বন্ধন। রাশিয়া ও ইরান একসঙ্গে একটি নতুন পথ গড়ে তুলছে, যেখানে পশ্চিমা প্রভাব রোধ করা সম্ভব। এখানেই রয়েছে টুইস্ট। চুক্তিটি সেনা জোট না হলেও এটি এতটাই গভীর যে অনেকেই একে অঘোষিত জোট বলে মানছে। বিশেষত যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারস্পরিক উত্তেজনা তুঙ্গে, এই চুক্তি যেন ইঙ্গিত দেয় তেহরান একা নয়। ইরান ও রাশিয়া দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, কিন্তু তারা মাথা নিচু করেনি, বরং নিষেধাজ্ঞার পাথর দিয়েই তারা গড়ে তুলেছে প্রতিরোধের প্রাসাদ। তাদের এই একতা যেন বলে, আমরা এখন আর প্রতিক্রিয়া দিই না, আমরা নেতৃত্ব দিই। তেহরানের দিকে ঘোর সন্দেহের চোখে তাকিয়ে আছে ইসরায়েল। তারা জানে এই জোট শুধু কূটনীতির নয়, এটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন হয়তো আন্তর্জাতিক চাপ বাড়াবে, নয়তো হামলার প্রস্তুতি নেবে। ইসরায়েলও থেমে নেই, তারা তাদের সামরিক অবস্থান জোরদার করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু মস্কো তেহরানের পাশে, শক্ত হাতে। এখানে আরও একটি মোচড় আছে। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরান, এই চতুর্মুখী জোট যেন এক নতুন শক্তির মেরু তৈরি করছে। তারা সম্মিলিতভাবে যুদ্ধ করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, নেতৃত্ব দিচ্ছে সামরিক সহযোগিতার মঞ্চে। তারা পশ্চিমের চোখে বিচ্ছিন্ন হলেও বাস্তবে তারা একত্র। তারা জানে ক্ষমতার খেলায় কৌশলী চাবিকাঠি, আর সেই কৌশলের কেন্দ্রে এখন ইরান, রাশিয়া এবং তাদের অটুট সমঝোতা। তাদের চুক্তি, তাদের বন্ধন, তাদের অভ্যন্তরীণ ঐক্য, এগুলি একসাথে এক অপ্রতিরোধ ফ্রন্ট গড়ে তুলেছে। পুতিনের মাস্টার স্ট্রোক সম্পন্ন হয়েছে। তিনি কেবল একটি চুক্তিতে সই করেননি, তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। এ যুগ প্রতিরোধের, এ যুগ আত্মনির্ভরতার, এই যুগ এক নতুন বিশ্ব ব্যবস্থার। এখন সময় প্রশ্ন করার, কে থাকবে কোন পক্ষের পাশে? আমেরিকা কি নতুন কৌশল আনবে? ইসরায়েল কি ধৈর্য হারাবে? আর তেহরান ও মস্কো, তারা কি শুধুই প্রতিক্রিয়া দেবে নাকি নেতৃত্ব দেবে? বিশ্ব তাকিয়ে আছে। দাবার বোর্ড সাজানো, পুতিন চাল দিয়েছেন, এবার পালা বাকিদের। এটাই পুতিনের মাস্টার স্ট্রোক, এটাই ইরান রাশিয়া যুগের সূচনা, এটাই ইতিহাসের নতুন অধ্যায়। আর ইতিহাস সবসময় সাহসীদের পক্ষেই কলম চালায়। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাটতির সম্মুখীন। বর্তমানে তাদের 10,000 সৈন্যের অভাব রয়েছে, যার মধ্যে 7,000 সৈন্য যুদ্ধ ইউনিটে রয়েছে। এ কারণে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাজের মেয়াদও বাড়ানো হয়েছে এবং রিজার্ভের সংখ্যা কমেছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তাদের জনবল সংকট গভীরে হয়েছে এবং এ কারণে তারা 10,000 সৈন্যের অভাব অনুভব করছে। চলমান যুদ্ধ এবং হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা ইসরায়েলি সেনাবাহিনীতে বড় প্রভাব ফেলেছে।
এই পরিস্থিতিতে সেনাবাহিনী বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ 4 মাস বাড়িয়েছে। সংবাদপত্র ইয়েদিয়ত জানিয়েছে, এই বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে রিজার্ভ পরিষেবা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যাতে সৈন্যরা তাদের 3 বছরের সামরিক দায়িত্ব সম্পন্ন করতে পারেন। ইসরায়েলে এই বাড়ানো পরিষেবাটি কয়েক মাসের তীব্র যুদ্ধ এবং অনেক হতাহতের পর সেনাবাহিনীর শক্তি বজায় রাখার জন্য একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই বাড়ানো মেয়াদ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর ওপর চাপ কমাতেও সাহায্য করে, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে মোতায়েন হয়েছেন, ফলে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনী অতিরিক্তভাবে সৈন্যদের ঐতিহ্যবাহী ছুটি স্থগিত করেছে, যার ফলে তারা তাদের পূর্ণ মেয়াদ কোনো বাধা ছাড়া পালন করতে হবে। হারেদিম এবং ডানপন্থী বিরোধী দল নিয়োগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। বিশেষত হারেদিমদের মধ্যে নিয়োগের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সরকার বাধ্যতামূলক চাকরির মেয়াদ 2 বছর 8 মাস থেকে 3 বছর বাড়ানোর আইন প্রণয়নের চেষ্টা করেছিল, কিন্তু চরম ডানপন্থী দলগুলো এর বিরোধিতা করে, যারা তাদের নির্বাচনী এলাকার জন্য সামরিক চাকরির ছাড় চেয়েছিল। এই সৈন্যদের ঘাটতি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের মধ্যে সামরিক বাধ্যবাধকতা নিয়ে বিভাজনকে সামনে এনেছে। গাজা যুদ্ধের সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেয়েছে, কারণ যুদ্ধের পুনরায় শুরুর পর থেকে মানবীয় ক্ষতির পরিমাণ বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের গভীরে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি অতর্কিত হামলা এবং অভিযান পরিচালনা করে অনেক ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলি নেতৃত্ব ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে এবং গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসক গোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সরকারের সেনাবাহিনীতে কর্মীদের তীব্র ঘাটতির কথা স্বীকার করেছেন। বেনেট বলেন, এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত পরিমাণ সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল। নাফতালির মতে, ইসরায়েলি সেনাবাহিনীতে বর্তমানে 20,000 সৈন্যের অভাব রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক মাসে নিয়মিত সৈন্য সংকটে ভুগছে। আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে না নেওয়া এবং রিজার্ভ সৈন্যদের 30 থেকে 40% ছুটি নেওয়ার কারণে এই সংকট আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে সৈন্যরাও ক্লান্ত হয়ে পড়েছে। গাজায় আল কাসামের স্নাইপার হামলা। গাজার উত্তরে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের স্নাইপাররা 4 ইসরায়েলি সৈন্যকে টার্গেট করেছে। এই হামলা ব্রেকিং দ্য সোর্ড নামের একটি অপারেশনের অংশ ছিল। আল কাসাম তাদের সামরিক মিডিয়ার মাধ্যমে এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ঘটনা ঘটেছে উত্তর গাজার বেইথানুন এলাকার আল আউদা স্ট্রিটে। আল কাসামের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ঘোল নামের স্নাইপার রাইফেল ব্যবহার করে এই হামলা চালায়। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সৈন্য ও অফিসারদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এছাড়াও ইসরায়েলি সামরিক যানবাহন ও সরঞ্জামের ওপর বর্মভেদী রকেট হামলার দৃশ্য রয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, এই হামলা তাদের পরিকল্পিত অপারেশনের অংশ ছিল। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় এবং এর ফলে কমপক্ষে 4 ইসরায়েলি সৈন্য এবং অফিসার নিহত বা আহত হয়েছে। হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। তারা সঠিক সময় ও স্থান বেছে নিয়ে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেছেন, বেইথানুন থেকে রাফাহ পর্যন্ত আমাদের যোদ্ধাদের বীরত্ব গর্বের বিষয়। এটি একটি সামরিক অলৌকিক ঘটনা এবং সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা। আবু ওবাইদা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা বিজয় অথবা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আল কাসাম ব্রিগেড ব্রেকিং দ্য সোর্ড নামে আরেকটি বড় অপারেশন চালায়। এই অপারেশনে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গোয়েন্দা যানবাহন ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ধ্বংস করা হয়। যখন ইসরায়েলি সৈন্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে, তখন তাদের ওপর বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এছাড়া আল কাসাম ইসরায়েলের একটি সামরিক ক্যাম্পে 4টি আরপিজি রকেট এবং মর্টার হামলা চালায়। গাজা সিটির আল তুফা এলাকায় ইসরায়েলি সৈন্যদের যানবাহনেও হামলা চালানো হয়েছে, যার ভিডিও প্রকাশ করা হয়েছে। ঘোল স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে শহীদ ইঞ্জিনিয়ার আদনান আল ঘৌলের নামে, যাকে 2004 সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল। ঘোল রাইফেলের ইতিহাস। এই রাইফেল প্রথম ব্যবহার শুরু হয় 2014 সালে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। এই অস্ত্রটি ফিলিস্তিনি প্রতিরোধের অস্ত্র উৎপাদন ক্ষমতার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়।
2014 সালে আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি ছিল ফিলিস্তিনিরা এই ধরনের অত্যাধুনিক রাইফেল তৈরি করার জ্ঞান বা দক্ষতা রাখে না। ডব্লিউপি বলেছিল যে ঘোল আসলে অস্ট্রিয়ার তৈরি স্টিয়ার HS-50 স্নাইপার রাইফেল, যা বাইরে থেকে কেনা হয়েছে। যদিও ঘোল রাইফেলটি স্টিয়ার HS-50 এর মতো দেখতে, কিন্তু আল কাসাম স্পষ্ট বলেছে যে এটি তাদের নিজস্ব তৈরি। ডব্লিউপি বা অন্য কোনো পশ্চিমা মিডিয়া এই রাইফেলটি যে ফিলিস্তিনিরা তৈরি করেনি তার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি। বিশেষজ্ঞ চার্লস লিস্টার ডব্লিউপিকে বলেছিলেন, হামাসের দাবি মিথ্যা, এটি নিশ্চিতভাবে স্টিয়ার HS-50 রাইফেল। পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছিলেন যে হামাস সম্ভবত কালোবাজার থেকে এই রাইফেল কিনেছে ফিলিস্তিনিদের প্রযুক্তিগত সক্ষমতাকে ছোট করে দেখানোর জন্য। কিন্তু আল কাসাম জোর দিয়ে বলেছে যে ঘোল রাইফেল সম্পূর্ণভাবে গাজায় স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় উদাহরণ। পশ্চিমা মিডিয়ার দাবি সত্ত্বেও আল কাসামের এই সাফল্য তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতার প্রমাণ দেয়। 7 অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 849 জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে 412 জন সৈন্য গাজা ইসরায়েলের স্থল অভিযানের সময় মারা গেছে। হামাস বলছে তারা শক্তিশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অন্ধকার যখন ঘনিয়ে আসে, আলো তখন নিজেদের ভাষায় কথা বলে, আর সেই ভাষা ছিল আগুনের, ছিল বারুদের। গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইত হানুনে এক নিঃশব্দ ভোরে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হলো। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে এক আক্রমণের বর্ণময় কাব্য রচনা করল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছিল। ব্রেকিং দ্য সর্ড নামে এক অভিযানে আল কাসাম যোদ্ধারা পূর্ব বেইত হানুনে আঘাত হানে, যেন যুদ্ধক্ষেত্রে বাজ পড়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমি। একটি ইসরায়েলি স্টর্ম সামরিক জিপ, যে গাড়ির কাছে ছিল যুদ্ধের আত্মবিশ্বাস, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের স্পর্শে। আঘাতটি ছিল নিখুঁত। এর শব্দ ছিল না কেবল ধ্বংসের, বরং ছিল প্রতিরোধের প্রতিজ্ঞা। হামাস জানিয়েছে এই আক্রমণে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস তখন টালমাটাল। আহতদের উদ্ধারে যখন ছুটে আসে আরো সেনা, তখনই শুরু হয় দ্বিতীয় অধ্যায়। একটি টিভি 3 টাইপ বিস্ফোরক ডিভাইস দিয়ে সেই বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় মারণ আঘাত। এটা ছিল পরিকল্পনার অংশ। একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। আল কাসাম জানিয়েছে এই দ্বিতীয় হামলায় অনেক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে অভিযান এখানেই শেষ নয়, এক নতুন মোড়ের শুরু তখন। হামাস যোদ্ধারা আরও এগিয়ে গিয়ে 4টি RPG এবং মর্টার শেল দিয়ে এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাণ্ডব যেন থামতেই চাইছিল না। গাজার আল তুফা পাড়ার কাছাকাছি গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত চিত্র প্রকাশ করেছে হামাসের সামরিক মিডিয়া। ধ্বংসস্তূপের ছায়ায় দাঁড়িয়েছিল এক বিজয়ের আলেখ্য। প্রতিটি ফুটেজ যেন চিৎকার করে বলছিল, আমরা এখনো আছি, আমরা এখনো প্রতিরোধ করি। এরপর লক্ষ্যবস্তু হয় আরও 2টি বড় সামরিক যান, একটি ম্যারকাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার। এই দুটোই ইসরায়েলি সেনাবাহিনীর শক্তির প্রতীক। জাবাল আল সুরানি এলাকায় এই যানগুলোতে চালানো হয় 105 মিমি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। হামলার পর আগুন জ্বলে ওঠে, শক্তির প্রতীকগুলো মুহূর্তে রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। হামাস জানিয়েছে এই হামলা 2টো যানকেই সম্পূর্ণ অক্ষম করে দিয়েছে এবং এখানেই ফুটে ওঠে হামাসের কৌশলগত প্রজ্ঞা। একাধিক ধাপে সুনির্দিষ্ট সময় জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল অভিযানটি পরিচালিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 1 সৈন্য নিহত এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে। টুইস্ট আসে এখানে, ঠিক যে স্থানে এই অ্যাম্বুশ, কয়েকদিন আগেই তা পরিদর্শন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এ যেন এক প্রতীকী জবাব। নেতাদের পদচিহ্নের পথেই হামাস ছড়িয়ে দিয়েছে বিস্ফোরক বার্তা। আল কাসাম এই হামলাকে বলেছে প্রতিরোধের সাফল্য। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করেছে তাদের যোদ্ধারা এখন দখলদার বাহিনীর মুখোমুখি যুদ্ধে নামার ক্ষমতা রাখে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। প্রতিটি বিস্ফোরণ ছিল এক ধাক্কা ইসরায়েলি আত্মবিশ্বাসে, প্রতিটি আঘাত ছিল এক ধাক্কা তাদের কৌশলে।
যুদ্ধের ময়দানে গর্জে উঠেছে এক দল সাহসী তরুণ, যারা জানে স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে কিছু অধ্যায় আগুন দিয়ে লিখতে হয়। তলোয়ার ভাঙার নামে এই অভিযান ছিল তাৎপর্যপূর্ণ। এই আক্রমণ কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আভিজাত প্রতিটি স্টর্ম গাড়ি, প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি D9 বুলডোজার এখন জানে যুদ্ধের মাঠে এখন আর একতরফা দম্ভ চলে না। গাজার ধুলায় গড়াগড়ি খাচ্ছে ইসরায়েলি অস্ত্র, বাতাসে ভাসছে বার্তা, আমরা এখনো আছি। হামাস আবারও প্রমাণ করেছে প্রতিরোধের ভাষা হারিয়ে যায় না। তারা দেখিয়েছে যখন দখলদার আসে তখন প্রতিরোধ হয় অনিবার্য। এটি ছিল আল কাসামের এক সুসজ্জিত অভিযান, যেখানে বারুদের গন্ধেই লেখা হয়েছে গৌরবের ইতিহাস। বিদ্রোহের বিস্ফোরণ। গাজা যুদ্ধের বিরোধিতা করেছে IDF এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিট 8200 এর রিজার্ভ সদস্যরা গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বাড়তে থাকা আহ্বানে যোগ দিয়েছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন, এমনকি যদি এর জন্য চলমান সামরিক অভিযান থামিয়ে দিতে হয়। চিঠিটি ইসরায়েলের রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটায়, বিশেষ করে এলিট ইউনিট 8200 এর বর্তমান এবং সাবেক সদস্যদের মধ্যে, যারা IDF-এ তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দা দক্ষতার জন্য পরিচিত। জরুরি হস্তক্ষেপের জন্য আমরা বিমান ক্রুদের তাদের দাবিতে সমর্থন করি, চিঠিতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে জানানো হয় স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে সক্রিয় ডিউটি বিমান বাহিনীর কর্মীদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিধ্বনি শোনা যায়, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও করেছেন, এমনকি যদি এর জন্য সামরিক খরচ বৃদ্ধি পায়। IDF এর ডাক্তার, নৌ কর্মকর্তা এবং অন্যান্য রিজার্ভ সৈন্যরাও একই ধরনের আবেদন করেছেন। এই চিঠিগুলি যুদ্ধের কৌশলগত দিক এবং নৈতিক প্রভাব নিয়ে ব্যাপক জনসাধারণের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সরকার এখনও ক্রমবর্ধমান অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইসরায়েলের একটি অপেক্ষাকৃত ছোট স্থায়ী সামরিক বাহিনী রয়েছে, তবে একটি বৃহত্তর রিজার্ভ কর্পস রয়েছে, যার উপর তারা দীর্ঘস্থায়ী সংঘাতের সময় নির্ভর করে। রিজার্ভের মধ্যে ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলন গাজায় একটি বর্ধিত অভিযান পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলির তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলের রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করেছেন। দুটি চিঠি যুদ্ধ অব্যাহত রাখার সমালোচনা করলেও স্বাক্ষরকারীরা কাজ করতে অস্বীকৃতি জানায়নি। বৃহস্পতিবার প্রথম চিঠি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর রিজার্ভ সদস্যদের বরখাস্ত করেছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরও কতজন এখনও সামরিক বাহিনীতে রয়েছেন। একজন IDF কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্র-শস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র এক দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। এক দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব।
অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকিনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য। আকাশযানের দখলে বাইরাক্তার TB2 এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকিনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16-এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটা শক। 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা। জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক। জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়। তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি। রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন। চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স। দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ। গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। TS কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35-এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানিয়া স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার। সিন্ধুর পানি বন্ধ হলেই যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। 130টি পরমাণু অস্ত্র নিশানা করেছে ভারতকে। যুদ্ধের দামামা যেন প্রতিধ্বনিত হচ্ছে দুই দেশের সীমান্তে। 130টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসি ভারতের জন্য এই দুঃস্বপ্নের সংবাদ দিয়েছেন। সরাসরি ভারতের উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছেন হুঁশিয়ারি, যদি ভারত পানি বন্ধ করে তবে যুদ্ধ অবশ্যম্ভাবী, তৈরি থাকতে হবে ভারতের। মন্ত্রীর দাবি, পাকিস্তানের নানা প্রান্তের গোপন ঘাঁটিতে মজুদ রাখা হয়েছে এই অস্ত্র। 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের অবস্থান, তিনি বললেন, এমন এক রহস্য যার কুল কিনারা খুব কম জনেই জানে। ভারতের প্রসঙ্গ উঠতেই হানিফের কণ্ঠে ঝরে পড়ল অগ্নিস্ফুলিঙ্গ। আমাদের ঘাঁটিতে অনেক পরমাণু অস্ত্র মজুদ রয়েছে।
আমরা সেগুলো রেখে দিয়েছি শুধু ভারতের জন্যই। যে 130টি পরমাণু অস্ত্র আমাদের কাছে আছে তা তো শুধু মডেল হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণা নেই পাকিস্তানের কোন কোন প্রান্তে এসব পরমাণু অস্ত্র রাখা হয়েছে। টুইস্ট আসে তার পরবর্তী বক্তব্যে। পাক মন্ত্রীর দাবি ভারতও জানে পাকিস্তানের হাতে এই ধ্বংসের সম্ভার রয়েছে। এই ভয়েই নাকি ভারত এখনো পাকিস্তানকে আক্রমণের সাহস করেনি। তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করলেন, আমি আবার বলছি, এই সমস্ত পরমাণু অস্ত্র আমরা শোকেজে তুলে রাখিনি, এগুলো তোমাদের দিকে তাক করে রাখা আছে, আর কারো দিকে নয়। যদি তোমরা সিন্ধুর পানি বন্ধ করার সাহস দেখাও, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্যও তৈরি থেকো। এখানেই শেষ নয়, হানিফ আরও অভিযোগের সুরে বলেন, ভারত নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে জঙ্গি হামলার জন্য দোষারোপ করছে। তার কণ্ঠে ঝরে পড়ে প্রতিবাদের সুর। প্রথমে নিজের কাজের জবাবদিহিতা করো, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের ত্রুটি স্বীকার করো। আমি দেশকে এবং সারা বিশ্বকে বলতে চাই, ওরা আমাদের ভয় দেখিয়েছে, আমরা পাল্টা দিয়েছি। পটভূমিতে রক্তাক্ত পহেলগাঁও। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল এক জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন নিরীহ পর্যটক। তাদের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক। এই ঘটনার পরে ভারত পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ নেয়। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা হয়। পাকিস্তান পাল্টা বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দেয়, পানি বন্ধ হলে তা যুদ্ধ হিসেবেই গণ্য হবে। পাকিস্তান এরপর আরও এক ধাপ এগিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়। সঙ্গে ভারতীয় বিমানের জন্য আকাশ সীমাও বন্ধ করার কথা জানায়। তবে ভারতের দৃঢ় মনোভাব নড়েনি। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে। এরপরেই শুরু হয় হুঁশিয়ারির স্রোত। পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি আগের দিন বলেছেন, সিন্ধু আমাদের, হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য পানি আসবে, নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে। পাকিস্তান এবং ভারত উভয়েই পরমাণু শক্তিধর দেশ। পহেলগাঁও কাণ্ডের উত্তাপে দুই দেশের সম্পর্কে তলানিতে ঠেকেছে। এই ধরনের হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আশঙ্কা কূটনীতিকদের। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি। থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরে ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। 1947 সালে স্বাধীনতার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। 1998 সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়েই 1998 সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত 3টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে, তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল।
সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দো। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দোকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি। জবাবে মুবারক মান্দো বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল, যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন, ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল, বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দোকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দো তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা পারব। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে। এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয়, পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দো বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি। যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দো তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে। ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দো বলেন, এসব পুরনো কায়দা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দো বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল। পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন, পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল। তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারক মান্দো মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয়, দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে। কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধ অনেক পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা সেই পুরনো আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দেশভাগের 75 বছর পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের আগুন এখনো নিভেনি। 75 বছর আগে ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, কিন্তু যাওয়ার সময় ব্রিটিশরা এই ভূখণ্ডকে ভাগ করে দিয়ে যায়। একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভক্তি দুই জাতির হৃদয়ে এক গভীর ক্ষতের জন্ম দেয়, যার রক্তক্ষরণ এখনো কমেনি। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ বহু পুরনো, আর
সাম্প্রতিক জঙ্গি হামলা এই বিবাদকে আরও ঘনীভূত করে তুলেছে। এই ৭৫ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থেমে থাকেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েই গেছে। এই দীর্ঘ পথ চলায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এই আয়োজন। ১৯৪৭ ভারত উপমহাদেশ বিভাজন। ১৪ এবং ১৫ই আগস্ট এক রাতেই ইতিহাস বদলে যায়। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ঘোষণা দেন ২ শতকের শাসনের অবসান। জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান। এই হঠাৎ বিভাজন লাখ লাখ মানুষের জীবনে নেমে আনে বিপর্যয়। প্রায় ১.৫ কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান প্রায় ২০ লাখ মানুষ। ১৯৪৯ কাশ্মীর বিভাজন। ১৯৪৭ সালের শেষ দিকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৪৯ সালের জানুয়ারিতে ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এই রেখা কার্যত কাশ্মীরকে ২ ভাগে ভাগ করে দেয়, ৬৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে দুই দেশই পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৬৫ দ্বিতীয় যুদ্ধ। ১৯৬৫ সালের অগাস্টে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ৭ সপ্তাহের রক্তক্ষয়ের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। ১৯৭১ বাংলাদেশের জন্ম। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান ১৯৯৮ সালের মে মাসে ৬টি পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে ভারত চালায় ৫টি। এই ঘটনাগুলো বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। ১৯৮৯ কাশ্মীরে বিদ্রোহ। ১৯৮৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এতে কয়েক হাজার যোদ্ধা ও সাধারণ মানুষ প্রাণ হারান। দুই পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ওঠে। ১৯৯০ সাল থেকে বহু কাশ্মীরি হিন্দু ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যান। ১৯৯৯ কার্গিল সংঘাত। ১৯৯৯ সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা কার্গিলের পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। ১০ সপ্তাহের যুদ্ধের পর ভারত সেই অঞ্চল পুনরুদ্ধার করে। এই সংঘাতে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১,০০০ সেনা ও যোদ্ধা নিহত হয়। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থেমে যায়। ২০০১ ও ২০০২ সালে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পর সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা মোতায়েন হয়। ২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ২০০৪ সালে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তেমন কোনো ফল আসেনি। ২০০৮ মুম্বাই হামলা। ২০০৮ সালের নভেম্বরে এক সশস্ত্র জঙ্গি দল মুম্বাই শহরে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে এবং শান্তি আলোচনা স্থগিত করে। ২০১১ সালে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হয়, তবে সীমান্তের সংঘর্ষ সেই আলোচনা ব্যাহত করে। ভারত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়। এমন এক সময়ে ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তান সফরে যান। ২০১৯ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার। ২০১৯ সালে কাশ্মীরে এক আত্মঘাতী হামলায় ৪১ জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে আকাশপথে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এর কিছুদিন পর ভারত কাশ্মীরের সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসনের বিধান বাতিল করে দেয়। গ্রেফতার করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। প্রায় ৫ লাখ সেনা মোতায়েন করে অঞ্চলটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় ভারত। ১৯৯০ সাল থেকে এই বিরোধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। কাশ্মীর আজও বিবাদের এক বিস্ফোরক কেন্দ্রে দাঁড়িয়ে। দেশভাগের ৭৫ বছর পরও শান্তি এখনো বহুদূরের এক স্বপ্ন। পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব। ইরান বনাম ইসরায়েল। বিশ্ব আবারও ভয়াবহ সংঘাতের পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ হবে? ইসরায়েলের সরাসরি হুমকি, ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানের পাল্টা জবাব, প্রতিরক্ষা আমাদের অধিকার, আক্রমণ হলে চরম প্রতিশোধ।
পারমাণবিক যুদ্ধ কি আসন্ন? কে কার ওপর প্রথম হামলা চালাবে? ইসরায়েলের হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে, আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি সাক্ষাৎকারে গিডিয়ন স্যার দাবি করেছেন, তেহরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তার মতে ইরানের অগ্রগতি থামাতে হলে একটি সামরিক হামলা চালানো জরুরি। কিন্তু ইরান কি বসে থাকবে? একদমই না। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিলেন, ইসরায়েল শুধু ভয় দেখাচ্ছে, আমাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বেশি। ইরানের সামরিক শক্তি IRGCর মতো দক্ষ বাহিনী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধের বিশ্বজয়ী প্রযুক্তি। ইসরায়েল কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নেবে? দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তারা একে অপরকে শত্রু মনে করে। গত বছর গাজার যুদ্ধের সময় ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরের উপর হামলা চালিয়েছিল। পারমাণবিক দুঃস্বপ্ন, আক্রমণ হলে কি ঘটবে? ইসরায়েল হামলা চালালে ইরানের প্রথম লক্ষ্য কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে দাঁড়াবে? রাশিয়া ও চীন কি ইরানের পক্ষ নেবে? বিশ্ব কি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বসিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে থামানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেবেন? মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খলার জন্ম হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মার্কিন সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ কি নিশ্চিত? ইসরায়েল ইরান দ্বন্দ্বের ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের মতে, যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে ইরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। গাজা যুদ্ধের সময় যেমন ইরান ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল, এবার আরও বড় সংঘর্ষ আসতে পারে। এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনেরই শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহানবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগা সিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোর্রামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট, 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130,
শত্রু ড্রোন আটকাতে। মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে? ইসরায়েলে ইরানের গুপ্তচর, পারমাণবিক স্থাপনায় হামলার ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন চাল। ইরান কি বড় কিছু পরিকল্পনা করছে? ইসরায়েল কি নতুন বিপদের সামনে? ইসরায়েলি নাগরিককেই কিনে নিয়েছে ইরান। ইসরায়েলের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র ডিমোনা ছিল ইরানের নিশানা। ইরান সমর্থিত গুপ্তচর বৃত্তি পুরোপুরি ফাঁস। এক ইসরায়েলি নাগরিক সরাসরি ইরানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করছিল। গুপ্তচর ধরা পড়ল, কিন্তু আসল রহস্য কি? অভিযুক্ত ব্যক্তি ডোরন বুখাভজা, ইসরায়েলের বিয়ার শেবার বাসিন্দা। অভিযোগ, ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ, গোপন তথ্য সরবরাহ। প্রমাণ, ডিমোনা পারমাণবিক স্থাপনার ছবি, গোপন নথি। মূল্য মাত্র $1000 বা 3750 শেকেল। এত কম টাকার জন্য একজন ইসরায়েলি তার নিজের দেশকে বিক্রি করতে পারে? নাকি এর পেছনে বড় কিছু চলছে? ইরানের শক্তি ও ইসরায়েলের আতঙ্ক। ইরান একের পর এক গুপ্তচর নিয়োগ করছে। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ছিল ইরানের প্রধান লক্ষ্য। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজা যুদ্ধের পর থেকে ইরানি কার্যক্রম বেড়ে গেছে। ইরান শুধু গোপন নজরদারি করেই থেমে নেই, তারা ইসরায়েলের নিরাপত্তার গোপন তথ্য হাতিয়ে নিতে চায়। ডিমোনার মতো জায়গা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কি ঘটবে? কিভাবে ধরা পড়ল এই গুপ্তচর? ইসরায়েলের শিনবেট ও লাহাব 433 ইউনিট দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল, তারা ডোরনকে অনুসরণ করে ইরানি এজেন্টদের কাছ থেকে সে টাকা নিচ্ছিল। ডিজিটাল মুদ্রায় গোপনে ছবি তুলছিল পারমাণবিক গবেষণা কেন্দ্রের। একের পর এক তথ্য ফাঁস হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বিশ্বাসঘাতকতা নাকি বড়সড় ষড়যন্ত্র? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা সাধারণ গুপ্তচর বৃত্তি নয়, এটা রাষ্ট্রদ্রোহ, যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা। এটা ইসরায়েলের নিরাপত্তার বড় হুমকি। গাজা যুদ্ধের পর ইরান কি ইসরায়েলের ভেতরে হামলা চালাতে চাইছে? ডিমোনা পারমাণবিক কেন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ? ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল স্থানগুলোর একটি। এখানে ইসরায়েলের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন হয়। বিশ্বজুড়ে অনেকেই বিশ্বাস করে ইসরায়েলের পরমাণু অস্ত্রের মূল গবেষণা এখানে। যদি এই স্থাপনার তথ্য ফাঁস হয়, তাহলে ইসরায়েল বড় ধরনের বিপদের মুখে পড়বে। এবার কি সরাসরি সংঘর্ষ হবে? ইসরায়েল কি ইরানকে পাল্টা আঘাত করবে? ইরান কি ইসরায়েলকে আরো গুপ্তচর পাঠিয়েছে? এর আগেও ইসরায়েলি সৈন্যরাই চিরশত্রু ইরানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। খামেনির দেশ গোয়েন্দাগিরিতেও নাম করছে। ইরানের অস্ত্রের রোশনাই বাড়ছে, একই সাথে শত্রু দেশের গুরুত্বপূর্ণ তথ্যও বাগিয়ে নিচ্ছে। গত মাসেই জানা যায়, ইরান গুপ্তচর বৃত্তির জন্য IDF এরই 2 সৈন্য নিয়োগ করেছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে 2 সৈন্য ধরা পড়ায় IDF এর জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউরি এলিয়াসফস এবং জর্জি এন্ড্রেয়েভ নামে পরিচিত IDF এর 2 রিজার্ভ সদস্যের বয়স 21 এবং তারা কিরিয়াত ইয়ামের বাসিন্দা। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? যুদ্ধের ডঙ্কা বাজছে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ। ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়। ইরানের জেনারেল ইব্রাহিম জব্বারি হুঙ্কার ছেড়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এবার তারা তৃতীয় দফা হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না, আমরা প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতোমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই তার আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের ওপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধে কলিন উইনস্টনের উদ্ধৃতি করে জেরুজালেমের পোস্টে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইরান মার্কিন উত্তেজনা একটি অমীমাংসিত অধ্যায়। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানের অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করার চেষ্টা আজও চলছে। কিন্তু কেন এই কৌশল বারবার ব্যর্থ হচ্ছে? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়। মিডল ইস্ট আইনে নিবন্ধে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না, বরং তেহরানকে আরও প্রতিরোধমূলক করে তুলবে। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ধারণা ছিল যে অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরেও ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.5% থেকে বেড়ে 60% পৌঁছেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, তবে তা সরকারের পতন ঘটাতে পারেনি। ইরান চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর করেছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে ইরান পশ্চিমাদের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে।
সর্বোচ্চ চাপ কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা। তবে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হলেও ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে। তবে বাস্তবে নিষেধাজ্ঞার ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের পরিবর্তে নিষেধাজ্ঞা বরং দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ড্রোন ভূপাতিত করেছে। ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছিল যে নিষেধাজ্ঞার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করলেও শাসন ব্যবস্থাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। ইরান সরকার বিশেষ কল্যাণমূলক ব্যবস্থা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রেখেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার প্রথম 2 বছর ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও 2020 সালের পর থেকে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার করেছেন। পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তা ব্যর্থ হবে। বিশ্ব কাঁপানো ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ঘোষণা করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে এর অর্থ কি? শত্রুরা কি ইরানের শক্তির সামনে নিঃশেষ হতে চলেছে? ট্রু প্রমিস 3 আসছে। যখন বিশ্বের পরাশক্তিরা ইরানকে দমন করার চেষ্টা করছে, তখনই হাজিজাদের মুখে বজ্রপাতের মতো ঘোষণা ট্রু প্রমিস 3 শুরু হচ্ছে। তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ধ্বংসাত্মক প্রতিশোধ অভিযান আসছে? আগের দুটি অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়িয়েছে শত্রুর ঘাঁটিতে। এবার কি হবে? আমেরিকা আর ইসরায়েল কি আতঙ্কিত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো আজ ইরানের সামনে কাঁপছে। হাজিজাদে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকান আর ইসরায়েলিরা ছাড় চাচ্ছে, মানসিক চাপ দিয়ে, হুমকি দিয়ে তারা ইরানকে দমানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে যুদ্ধ না হয়। এই শব্দগুলো যেন ইরানের শত্রুদের জন্য মৃত্যুর ঘণ্টাধ্বনি। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান, বিশ্বাস হয়? ইরান এমনই এক সামরিক শক্তি হয়ে উঠেছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। হাজার হাজার মাইল দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্রগুলো। ইরানের শত্রুরা এখন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? ইরানের দাবি, তারা শত্রুকে একেবারে পঙ্গু করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার উত্তর এসেছে অপারেশন ট্রু প্রমিস 1 দিয়ে। IRGC এতটাই নিখুঁতভাবে প্রতিশোধ নিয়েছে যে শত্রুরা বুঝতে পারেনি কখন আঘাত এসেছে। ইরানের প্রতিরক্ষা লাইন অপরাজেয়। শত্রুরা ভেবেছিল তারা ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে, কিন্তু কি হলো? হাজিজাদে নিজেই জানিয়েছেন, আমাদের অস্ত্র উৎপাদনের লাইন 1 সেকেন্ডের জন্যও থামেনি। বিপরীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি হচ্ছে, আর শত্রুর ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরান এখন অস্ত্র রপ্তানিকারক দেশ। এক সময় যারা বড় দেশগুলোর পুরনো অস্ত্র কিনত, আজ তারা নিজেরাই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। এ যেন এক সিংহ যে শিকারের জন্য কারো উপর নির্ভর করে না। নতুন ড্রোন 358 মরণ ফাঁদ। ইরান এবার আকাশে নামাচ্ছে এক নতুন ধ্বংসযন্ত্র, ড্রোন 358। ইঞ্জিন চালিত এই মারণাস্ত্র 120 কিলোমিটার দূরের শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা এখন কোন পর্যায়ে নেমে যাবে? ইরানের পরবর্তী নিশানাকে
ইরানের এবারের ঘোষণা বুঝিয়ে দিল, শত্রুরা যদি ভুল করে তাহলে তাদের আর ফিরে দেখার সময় থাকবে না। আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সবকিছুর সমন্বয়ে ইরান তৈরি। আর শত্রুদের একটাই পথ খোলা, পালাও না হলে ধ্বংস হও। ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের শক্তি, বিজ্ঞান আর প্রযুক্তি, মিসাইলের গর্জন। খামেনি বিশ্বকে জানাতে চান ইরান কখনো থামবে না। বিশাল আকাশে ইরান শক্তিশালী, মাটির গহীনেও আছে অস্ত্রের শক্তি। ইরান ভয়ানক কায়দায় প্রতিশোধ নিতে তৈরি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে। থেমে নেই ইরানের বিজ্ঞানীরা। খামেনির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন। এতেমাদ অর্থ বিশ্বাস। এই ক্ষেপণাস্ত্রটি 16 মিটার লম্বা, 1.85 মিটার ব্যাস এবং 1700 কিলোমিটার পাল্লার বলে জানা গেছে। বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে। তেহরানে এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হল কোনো দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে। এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর 380ও পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরজিসি এর যে কোনো সদস্য 5 মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবেন। আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। ইরান আরও দাবি করেছে তাদের 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান 2 বার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন,
IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তার এই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে।
এই ওয়ারহেড গাহেম-100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম-100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। নির্বাক এক সন্ধ্যায় পৃথিবীর মানচিত্রে উত্তাপ ছড়িয়ে দেয় এক সুপার পাওয়ারের স্পন্দন, যেন কালের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্পের হুমকির গর্জনে যখন মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে, তখন ইরান তার ধুলো ধূসরিত মরুভূমি থেকে দেয় এক চমকপ্রদ চাল, সামরিক কৌশলের এমন এক টুইস্ট যা গল্পের থেকেও বিস্ময়কর। ইরান সেনা সরিয়ে নিল, এক বাক্যে নাড়িয়ে দেয় শিরোনাম। দ্য টেলিগ্রাফের কলমে ঝরে পড়া সেই চাঞ্চল্যকর তথ্য যেন ইয়েমেনি বিদ্রোহীদের কপালে লেখা নতুন দুর্যোগ। মার্কিন বোমা যখন ইয়েমেনের আকাশ চিরে নেমে আসে, তখন তেহরান থেকে আসে এক চূড়ান্ত নির্দেশ, যেন সুর তাল ছন্দ ভেঙে দেয়া এক অর্কেস্ট্রা নতুন সুরের খোঁজে যাত্রা শুরু করে। টেলিগ্রাফ যা বলেছে তা নিছক খবর নয়, তা এক মহাকাব্যের মুখবন্ধ। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এই পদক্ষেপ ট্রাম্পের হুমকির প্রেক্ষিতেই নেওয়া হয়েছে। সুতরাং ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয়, তারা বাঁধা পড়েছে এক অনিবার্য পরিণতির দড়িতে। ইয়েমেনি বিদ্রোহীরা যারা এতদিন পেয়েছিল তেহরানের ছায়া, হঠাৎই যেন পড়েছে রৌদ্রের নির্মম প্রখরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ আরও দাবি করেছে, এই নাটকীয় সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন আমেরিকা তার আকাশ বাহিনীর গর্জনে মধ্যপ্রাচ্যের বাতাস ভারী করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট নির্দেশ দিয়েছে, ইয়েমেনের মাটি থেকে যেন প্রত্যাহার করে নেওয়া হয় তাদের সামরিক কর্মীদের। এ এক কৌশলের রাজপথ, যেখানে প্রতিটি চাল পরিমিত, প্রতিটি নড়াচড়া বিবেচিত। টেলিগ্রাফ জানাচ্ছে, এই সিদ্ধান্ত এসেছে ট্রাম্পের ভয়াবহ হুমকির পর। ট্রাম্প প্রশাসনের সরাসরি হুমকির ওপর ইরান মনোযোগ দিচ্ছে, এমন একটি বাক্য যেন রাতের আকাশে বাজ পড়ার মতো। এই সেনা প্রত্যাহারের পরিকল্পনা যেন এক নীরব জলে ঘূর্ণিঝড়ের মতো, যার গভীরে লুকানো আছে সম্ভাব্য মৃত্যুর ছায়া। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় যদি একজন ইরানি সৈন্য নিহত হয়, এ আশঙ্কা তেহরানকে বাধ্য করেছে কৌশল পাল্টাতে। মৃত্যু নয়, এখন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতির সময়। আর তাই তেহরান এখন মনোযোগ দিচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে কি হবে তাদের পরবর্তী ক্লাসিক গোল। কর্মকর্তার মতে এই হুমকি কাঁপিয়ে দিয়েছে গোটা আরব অঞ্চলকে। তিনি জানালেন, আমরা পূর্বে যেসব আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন করেছিলাম তাদের কোনোটিরই বিষয়ে এখন আলোচনা হচ্ছে না। আর এই সব কিছুর মধ্যে আরেকটি খবর, যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করেছে 6টি স্টিলথ B2 স্পিরিট বোমারু বিমান।
এক একটি যেন অদৃশ্য ড্রাগন আকাশে আগুন ছড়িয়ে দিতে প্রস্তুত। এদিকে উত্তেজনার পারদ যেন ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ বিন্দু। ইয়েমেনি বিদ্রোহীরা জানায় তারা ভূপাতিত করেছে আরেকটি MQ-9 রিপার ড্রোন। আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন।